আমাদের মানে আমরা একটা জিনিস খুব লক্ষ্য করেছি, মূলত সে কারণেই আজকে আমাদের আপনাকে আমন্ত্রণ জানানো, যে আমরা এই প্রশ্নগুলো একটু জানতে চাই। যে প্রচুর মানুষ আপনাকে গালি দিয়েছে এবং অশ্রাব্য শব্দ ব্যবহার করেছে। আমি এগুলো আর হয়তো স্ক্রিনে আনতে চাইনি। হ্যাঁ, এবং এই যে গালাগালি করেছে আপনাকে, শেখ হাসিনার কে বলে তাবেদার বলেছে, শেখ হাসিনার দালাল বলেছে, এবং আপনাকে মানে এটা আমরা জানি কেন বলেছে, যে আপনি এক সময় শেখ হাসিনার পক্ষে সাংঘাতিক ভাবে সরব ছিলেন সোশ্যাল ইয়েতে, আমাদের মেইন স্ট্রিম মিডিয়াতে। তো এখন আপনার কাছে আমার একটু জানতে চাই, এবং অনেকে বলেছে আপনার কাছে প্রচুর টাকা আমরা নিয়েছি, টাকা নিয়ে আপনাকে আমরা প্রোগ্রামে আনছি। হ্যাঁ, এই তো এর পিছনে আমরা গত পর্বে, যে পর্বে উনি এসেছিলেন, আমরা পরিষ্কার করে একটি শব্দ ব্যবহার করেছিলাম। সেই শব্দটি হচ্ছে শেখ হাসিনা কর্তৃক নির্যাতিত যে কেউ আমাদের বন্ধু। অর্থাৎ শেখ হাসিনা যাদেরকে নির্যাতন করেছে, যারাই শেখ হাসিনা কর্তৃক নির্যাতিত হয়েছে, তারাই আমাদের বন্ধু। সো এটা আমরা ব্যাখ্যা দিয়েছিলাম। তারপরেও আমরা শাহেদ ভাইয়ের কাছে জানতে চাই যে শাহেদ ভাই, আপনাকে নিয়ে এত বিতর্ক, এত মানুষ গতকালকে মানে বিষয়টা এমন দাঁড়িয়েছে, আপনার ভিডিওটা, অর্থাৎ ভিডিওতে আপনার ছবিটা দেখলো গালি দিচ্ছে। তো এটা কেন, এটা কিভাবে? এটা দুই ধরনের দিক আছে, একটা পজিটিভ দিক আছে, একটা নেগেটিভ দিক আছে। আমি প্রথমে পজিটিভ দিকটাই তুলে ধরি। তার মানে মানুষের মনে এখনো আমি জায়গা করে নিছি। গালি দিতে গেলেও তো মানুষের মনে জায়গা থাকতে হয়, তাই না? তাহলে মানুষের মনে এখনো আমার সেই জায়গাটা রয়েছে। তার মানে আমার গ্রহণযোগ্যতাটা এখনো পর্যন্ত সেই পরিমাণ রয়েছে যে মানুষ এখনো পর্যন্ত আমাকে গালি দেয়। হ্যাঁ, ঠিক আছে, বা আমার বিরুদ্ধে অনেক সমালোচনা আছে, এটা তো আমি আপনাদেরকে বলেছি যে এই কলঙ্ক আমার কাছ থেকে কবে যাবে আমি নিজেও জানি না। এবং এই কলঙ্কের কারণে অনেক সত্য আমি উন্মোচিত করতে পারছি না, কারণ মানুষকে আমাকে ইনকনফিডেন্সে নিতে বা মিডিয়াকে আমাকে ইনকনফিডেন্সে নিতে অনেক সময় লাগবে। একটা ব্যাপার হয়েছে, যখন আমি আওয়ামী লীগের সময় টকশো করেছি, তখন অন্যান্য রাজনৈতিক দলদের যে মিডিয়া সেল, সেখান থেকে প্রতিনিয়ত গালি দেওয়া হতো। আর এখন আমি যেহেতু আগে একসময় আওয়ামী লীগের পক্ষে কথা বলেছি, আমি তাদের দলীয় অবস্থানটা জানি। তাদের একটি জায়গা আছে সিআরআই, সেই সিআরআই থেকে একটা বাঞ্চ অফ লোক থাকে, তারা শুধু গালি দিতেই বসে থাকে। তাদের কাজ হচ্ছে বিভিন্ন টকশোকে মনিটরিং করা এবং টকশোকে মনিটরিং করে আপনার গালি দেওয়া। তো আমিও দেখেছি এই যে যারা আপনার এই যে বিভিন্ন সময় আমাকে গালি দিয়েছে, তাদের অনেককে আমি চিনি, যারা সরাসরি সিআরআই এর আপনার কি বলে সদস্য। আমি এইসব আসলে গালি তো অনেক খাইছি, 104 দিন রিমান্ড খাইছি, ডান্ডা বেরিয়ে দিয়ে আমাকে থানায় উঠাইছে। আজকে যাদেরকে যা হয়েছে, আমাদের সাথেও তো একই ঘটনা ঘটছে। তো সুতরাং এই গালি আমাদেরকে আমি দিব, এটাকে আমি খুব একটা নেতিবাচক হিসেবে নিচ্ছি না, আমি ইতিবাচক হিসেবে দিচ্ছি। কারণ তাহলে মানুষের মনে এখনো পর্যন্ত আমি রয়ে গেছি, মানুষ এখনো পর্যন্ত আমাকে ধারণ করছে, অ্যাটলিস্ট গালি দিয়ে হলেও আমার জিনিসটা বোঝার চেষ্টা করছে। সেটা ঠিক আছে, পাশাপাশি হ্যাঁ এটা আপনি ঠিক বলছেন, কিন্তু পাশাপাশি আরেকটা জিনিস আমি বলতে চাই, যে গালি দিয়ে এই শেখ হাসিনার মানে আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি, যে শেখ হাসিনাকে মানে দর্শকরা যেটা বলছে যে আপনি শেখ হাসিনার দালাল ছিলেন, তো আপনি দালালি করে কি পেয়েছেন? এই তো দালালি করে 4.5 বছরের জেল, আর তারপরে আপনার এই যে লাইফ সাজা, আরো বিভিন্ন সাজা, এইটাই পেয়েছি আমি। মানে বিষয়টা হচ্ছে, আমি একটা ছোট্ট গল্প বলবো। এক 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 শহরের ছেলে এক গ্রামের মহিলাকে বিয়ে করেছে। তো শহরের ছেলে গ্রামের মহিলাকে বিয়ে করলে, তো এখন বন্ধু বান্ধব ধরছে, যাই তুমি তো এত একটা শহরের স্মার্ট ছেলে, তুমি গ্রামে গিয়ে একটা মহিলাকে বিয়ে করলে, তো নগদ কি পাই না? তো বলে নগদ অনেক কিছু পাইছি। বলে কি পাইছো? বলে 25,000 টাকা দিবে আর 50,000 টাকা দিয়ে অঙ্গীকার করছে। তা আমিও নগদ ওইটাই পাইছি, 4.5 বছরের জেল, লাইফ সাজা, আপনি দালালি পরিবারকে হেনস্থায় ফেলা। দালালি করে আপনি হয়তো অনেক অর্থবিত্তের মালিকও হয়েছেন। অর্থবিত্তের মালিক, এটা আমি আপনার মাধ্যমে আজকে আবারও দেশবাসী এবং
আমি অনেকেই এটা দুঃসাহস করে না এই চ্যালেঞ্জ করতে। আমি চ্যালেঞ্জ করছি আপনাকে, আমার বিরুদ্ধে 6টি দুদকের মামলা হয়েছে, তার মধ্যে 2টিতে আমাকে বেকসুর খালাস দিতে হয়েছে। আমি আবারও বলছি আপনাকে, কোন ধারায় খালাস দিতে হয়েছে? জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের মামলায় আমাকে খালাস দিতে হয়েছে। তার একটি কারণ, আমাদের যে কোম্পানিতে, সেই কোম্পানি থেকে আমরাও একটা রেমুনারেশন নেই এবং সেটা যথাযথ ট্যাক্স আমি দেই। তো বাংলাদেশের কোথাও আমার বা আমার স্ত্রীর নামে একটা 40 লক্ষ টাকার এফডিআর ছিল, তিনি একটা বনেদি পরিবারের মহিলা। এছাড়া আর কোনো সহায় সম্পত্তি, যদি আমি আপনার মাধ্যমে পুরো দর্শকদেরকে চ্যালেঞ্জ করলাম এবং সবাইকে চ্যালেঞ্জ করলাম, যদি কেউ একটা কাঠা জমি আমাকে খুঁজে দিতে পারে যে এটা আমার নামে বা আমার পরিবারের নামে আছে, আমাকে প্রচলিত আইনে যে শাস্তি, এটা কিন্তু আমি যখন দুদুকে রিমাইন্ডে ছিলাম তখনও আমি তাদেরকে বলে এসেছি। এই কথাটা আজকে আবারও ক্লিয়ার করলাম আমি, যে যদি কোথাও দেখে, তো হ্যাঁ, আমাদের ব্যবসায়িক অনেক লেনদেন থাকতে পারে, ব্যবসায়িক অনেক ফল্ট থাকতে পারে, ব্যবসায় অনেক সময় পড়ে যেতে পারে। আপনি একটা জিনিস বুঝেন, চলমান ব্যবসা, সেখানে চেয়ারম্যানকে আপনার কি বলে হ্যান্ডকাপ পরায় পরায় নিয়ে যাচ্ছে, মানুষ কি করবে? মানুষ তো বিভ্রান্ত হবেই। তো ব্যবসায়িক টেকনিক্যাল ফল্ট থাকতে পারে, তার মানে এই না যে আমি জেনে বুঝে কোনো মানুষকে ক্ষতি করেছি। এই ব্যাখ্যা আমি অনেক দিয়েছি। এখন টিটু ভাই, আমি যতই নিজেকে জাস্টিফাই করার চেষ্টা করি না কেন, জাস্টিফাই আলটিমেটলি আমি করতে পারবো না। কারণ বাংলাদেশে যে ফ্যাসিজমের জন্ম হয়েছে, যেটাকে আমি একসময় ডিফেন্ড করতাম, এবং সেই জিনিসটা যখন আমার উপরে প্রয়োগ করা হলো, তখন আমি জিনিসটাকে আত্মস্থ করলাম। দেখেন, বাংলাদেশে অনেক বড় বড় কন্ট্রাক্টর জেল খেটেছে, অনেকে জেল খেটেছে আপনার কি বলে ক্যাসিনো কাণ্ডে, অনেকে জেল খেটেছে অনেক কাণ্ডে। আমার কি কাণ্ড হলো? করোনা সার্টিফিকেট কি 2000, তাহলে 2000 লোকের কাছ থেকে আমি 13 জন আমার বিরুদ্ধে চার্জশিট দিল যে আমি 13টা লোকের কাছ থেকে কেউ কি অভিযোগ করেছে যে আমি করোনা সার্টিফিকেট জালিয়াতি করে কারো কাছ থেকে টাকা নিয়েছি? কারো কাছে কি অভিযোগ পাওয়া গেছে? একটা লোক কি অভিযোগ করেছে? কেউ কিন্তু কোনো অভিযোগ করে নাই। তাহলে সুতরাং আমাকে ওই যে বলির পাঠা, আমি বারবার একটা কথা আপনাদের সামনে বলার চেষ্টা করছি, যে যারা আমাকে গ্রেপ্তার করেছে তারা কিন্তু এখন ভিতরে আছে। লেফটেন্যান্ট কর্নেল সরওয়ার বিন কাসেম আর ব্রিগেডিয়ার জেনারেল তোফায়েল মোস্তফা, তারাও আছেন, আমিও আছি। তাদেরকে ক্রস ইন্টারোগেশন করলেই তো হয় যে আমার গ্রেপ্তারটা কতটুকু নাটক, কতটুকু সত্য, কতটুকু বোরখা পরে আমাকে গ্রেপ্তার করা হলো। এবং বাংলাদেশে এখন সব জায়গায় সিসি ক্যামেরা। আমি তথ্য দিয়েছি, আমাকে পুরাতন বিমানবন্দর দিয়ে সাতক্ষীরায় নিয়ে যাওয়া হয়েছে। আপনি পুরাতন বিমানবন্দরে 15ই জুলাই 2020 আপনি সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত সিসি ক্যামেরা চেক করেন। আমার কথা যদি মিথ্যা হয়, আমাকে প্রচলিত আইনে আপনি আবার নিয়ে যাবেন। আপনি র্যাবের হেডকোয়ার্টারে আপনি সিসি ক্যামেরা চেক করেন, আপনি র্যাব 6 এর সিসি ক্যামেরা চেক করেন। আমি যখন র্যাব 6 এ হেলিকপ্টার নামে এবং ভোরবেলা যখন আমাকে নিয়ে যাওয়া হয়, তাদের সিসি ক্যামেরা চেক করেন। প্রযুক্তি তো আপনার হাতের মধ্যে। না, কিন্তু এখানে আরেকটা প্রশ্ন আছে, যে আপনি যে কথাগুলো বলেছেন গত অনুষ্ঠানে, আমার অনেক দর্শক বলেছে আপনি সত্য গোপন করেছেন, আপনি সত্য কথা বলেননি, অর্থাৎ আপনি মিথ্যা বলেছেন, হ্যাঁ, আপনি বানিয়ে বলেছেন। এটার কি ব্যাখ্যা দেবেন? দেখেন, বানিয়ে বললে তো আমি প্রথম দিনও যে কথা বলেছি এখনো সে কথা বলছি আমি, এবং আমি এটাকে চ্যালেঞ্জ করলাম যে কোনো ফোরামে, যে কোনো জায়গায় আমাকে যদি এটাকে নিয়ে দাঁড়াতে হয় আমি দাঁড়াবো। আমি তো গুম কমিশনে গিয়েছিলাম, তারা তো আমাকে এন্টারটেইন করেনি। আচ্ছা, এখন আপনি আপনি কি এই যে আপনাকে যে হেনস্থা করা হলো, বা আপনি যেটা বলছেন যে আপনি ষড়যন্ত্রের শিকার, বা আপনি কি এর কোনো এর বিরুদ্ধে কি কোনো মামলা করবেন? অবশ্যই করব, অবশ্যই করব, কেন করব না? যেহেতু আমার বিরুদ্ধে অনেক মামলা চলমান, মামলা শেষ না হওয়া পর্যন্ত তো আমি মামলা করতে পারি না। অবশ্যই করব আমি, এবং আমি অলরেডি একটা রিটেন কমপ্লেন করেছিলাম। আচ্ছা, এক্সকিউজ মি শাহিদ ভাই, আপনার কিন্তু মামলা চলমান থাকলেও আপনি কিন্তু আবার আপনি মামলা করতে পারবেন যে আপনার বিরুদ্ধে মিথ্যা মামলা হয়েছে। এটা আইন আপনাকে এই অধিকার দিয়েছে। যদি আপনার মনে করেন আপনি যে আপনার প্রতি তৎকালীন সরকার অন্যায়ভাবে আপনাকে হেনস্থা করার জন্য গ্রেফতার করেছে, তাহলে আপনি আপনার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে, আপনি এখনই আপনি আইনের আশ্রয় নিতে পারেন। ঠিক আছে, এটা কিন্তু আপনি পারেন, আইন আপনাকে সেই অধিকার দিয়েছে। কিন্তু আচ্ছা,
আমি অবশ্যই আইনের আশ্রয় নিব, কারণ এই 4.5 বছরে আমি যা হারিয়েছি, 4.5 বছরে আপনি কি আমার বাবার লাশকে ফেরত দিতে পারবেন, যাকে আমাকে দেখতে দেওয়া হয়নি? আপনি কি পারবেন আমার সন্তানদের যেই কষ্ট সেটাকে ফেরত দিতে? আপনি কি পারবেন আমি যে স্বজনরা হারিয়েছি সেটাকে ফেরত দিতে? তাহলে কিসের কি? হ্যাঁ, মানুষ একটা সময়, শুনেন একটা কথা বলি, আমি খুব পরিষ্কার ভাবে বলি, মানুষের মধ্যে কিন্তু বিয়েও হয়, আবার কিন্তু ডিভোর্সও হয়। বিয়ে হয় ভালোবাসা থেকে, ডিভোর্স হয় কিন্তু খুব তিক্ততার থেকে। তো তাহলে আজকে আমাদের মধ্যে মানে আওয়ামী লীগের সাথে আমাদের তিক্ততাটা কোথায় হয়েছে? যখন তাদের স্বার্থের আঘাত পড়ছে। যে কোনো আপনি বিয়েতে দেখবেন যখন ডিভোর্স হয়, স্বার্থের আঘাত হলেই কিন্তু ডিভোর্সটা হয়। আপনার সাথে কি স্বার্থের আঘাতটা হয়েছে আওয়ামী লীগের? ওই যে আওয়ামী লীগের হয়নি, আওয়ামী লীগের একটু স্বার্থে আঘাত হয়নি, আঘাতটা হচ্ছে ব্যক্তি সালমান এফ রহমান। আপনি বলেন সেটা। আমি বলেছি, আমি এর আগেও তিনি বলেছেন যে তিনি যে ভারত থেকে যে টিকা আমদানি করতে গিয়েছিলেন, সেই টিকা আমদানির ল্যাব রিপোর্টটা দেখি আমরা দুজন, আমি এবং ব্রিগেডিয়ার শহীদুল্লাহ আমাকে তার রুমে নিয়ে গিয়ে দেখান যে এই যে টিকা রিপোর্ট, যে রিপোর্টটা মানুষ দেখলে মানুষের শরীরে ইনহেল করলে, এবং এই টিকাটা যেই নিছে, আমি না, আপনি বাংলাদেশে অনেক মানুষ তো এই টিকা নিয়েছে, দেখবেন তার শরীরে হয় ব্যথা, নালে মাথা ঘুরায়, নালে কোনো না কোনো একটা সমস্যা। ওইখানে লেখা ছিল। এই বিষয়টাকে নিয়ে আমি রেজ করাতে আমার জন্য হয়ে গেল কাম। এবং সেই টিকাতেই দেখেন সালমান এফ রহমানের বিরুদ্ধে আজকে 24,000 কোটি টাকা দুর্নীতির মামলা। তখন কিন্তু মানুষ আমার কথা কেউ শুনে নাই। আমি হয়ে গেলাম চোর বাটপার। আজকে সালমান এফ রহমানের বিরুদ্ধে গিয়ে 24,000 কোটি টাকার দুর্নীতির মামলা করলো। ওই টিকা ক্রয় করার কারণে মামলা হয়েছে। জি, 24,000 কোটি টাকার দুর্নীতির মামলা হয়েছে। তখন কিন্তু মানুষ আমার কথা শুনে নেয়। আপনি কি এটা মানে বিরোধিতা করেছিলেন যে এই টিকা? জি, যার কারণে আমি আজকে 4.5 বছর আমাকে এই পরিণতি ভোগ করতে হয়েছে। এটা কি রেকর্ড আছে যে আপনি এটার বিরোধিতা করেছিলেন? অবশ্যই রেকর্ড আছে, অবশ্যই রেকর্ড আছে। আচ্ছা, আমি এই প্রসঙ্গটা একটু শেষ করতে চাই। মামুন ভাই, আপনার বোধহয় একটা প্রশ্ন ছিল যে যাকে নিয়ে আরেকজন মহিলা যুক্ত ছিল, আপনি বললেন যে তার সাথে আপনার কথা হয়েছে, এটাও যদি আপনি একটু প্রশ্ন করেন শাহেদ ভাইকে, আমরা পরবর্তী প্রসঙ্গে যাব। আপনার ওই যে মহিলা ডাক্তারকে নিয়ে হয়েছিল যে আপনারা যোগ সাজসে কাজ করতেন, তো আপনি জানেন ওই মহিলা তো গ্রেফতারও হয়েছিল। তো আমি তাকে মানে ব্যক্তিগতভাবে আমি জিজ্ঞেস করেছিলাম, একই দিন আদালতে উপস্থিত ছিলাম আমরা, আমাকেও জেল থেকে ওদিন হাজিরার জন্য নিয়ে আসা হয়েছিল। কিন্তু সে আমাকে বলেছিল যে আপনার সাথে কোনোদিন তার দেখাও হয়নি। প্রথম কথা হচ্ছে, আমি আবারও বলি, আমরা ছিলাম রিজেন্ট, উই আর দি পায়োনিয়ার অফ বাংলাদেশ। বাংলাদেশে করোনার সময় আমরা পায়োনিয়ার, আমাদের অ্যাওয়ার্ড পাওয়ার কথা, সেখানে আমরা মানে হয়েছি, কি বলে আপনার, মানে আমাদেরকে অন্যভাবে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে, জেলে নিয়ে গিয়ে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আমরা বাংলাদেশে পাইনি। বাংলাদেশের করোনার ইতিহাস যদি লিখতে হয় তাহলে দুটো ইতিহাস লিখতে হবে, একটা কুয়েত মৈত্রী হসপিটালকে আর একটা রিজেন্টকে, কারণ এরাই বাংলাদেশের প্রথম অগ্রভাগ। বাংলাদেশের প্রথম করোনা পেশেন্ট রিসিভ করে রিজেন্ট হসপিটাল, সেকেন্ড করোনা রিসিভ করে হচ্ছে কুয়েত মৈত্রী হসপিটাল। কিন্তু আমার কথা হলো শাহেদ ভাই, যে এত মহিলা থাকতে ওই মহিলাকেই কেন টার্গেট করে বলা? ওইটা হারুনকে জিজ্ঞেস করতে হবে, ওইটার ব্যাপারে আমি ব্যাখ্যা দিতে পারবো না, কারণ এই ভদ্র মহিলার সাথে আমার আগেও পরিচয় ছিল না, আমি কখনো দেখিও নাই তাকে, এখনো তার সাথে যে আমার খুব একটা পরিচয় আছে তা না। তাদের হচ্ছে জেকেজি হেলথ কেয়ার, সম্ভবত এই ভদ্র মহিলাও, তার যিনি এক্স হাজবেন্ড ছিলেন তিনি একটা ব্যবসা করতেন, আমি যতদূর শুনেছি জেলখানায় তার এক্স হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়েছে 2-1 বার। তো তাদেরকে ওই কারণে ধরা হচ্ছে, তাদের কিন্তু টেস্টের কারণে। আমারটা কিন্তু হসপিটাল ছিল, দুই জিনিস। আমার এখানে কোনো টেস্টের ফাংশন ছিল না, আমার একটা হসপিটাল ছিল।